সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে আলী আশরাফ আকন, সম্পাদক অগ্রণী বার্তা। আশরাফ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস কনফারেন্স। এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, আজ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক কি ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এই বিষয়ে তারা আজকে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য উপদেষ্টা পরিষদ আবারও বসবে। তারা একটার পর একটা মিটিং করে আসছে এই পর্যন্ত এবং আরো মিটিংটা করবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে এবং সেক্ষেত্রে এটার চূড়ান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো বিষয় তারা জানাতে পারেন। তবে তারা একটা কথা বলেছেন যে গণভোট বিষয়ে কোনো চূড়ান্ত ডিসিশন হয়নি। এই গণভোটটা কি ইলেকশনের আগে হবে বা ইলেকশনের পরে হবে অথবা একসাথে হবে কিনা এই ব্যাপারে তারা নিশ্চিন্ত কিছু বলেনি এবং আপনার উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আন্দোলনের যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা একসাথে ছিলেন, যেসব মিত্র শক্তিগুলো ছিল, যে দলগুলো একসাথে এই আন্দোলন করেছেন, তাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়টা সুরাহা করার জন্য তারা দাবি জানিয়েছেন। আর 2024 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আজকে তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদীয় আসনের প্রার্থীদের, সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, আজকে স্থায়ী কমিটির মিটিং শেষে সম্ভাব্য প্রার্থী যারা বিএনপির, তাদের কিছু অংশ, অর্থাৎ পুরোটা না, আমরা শুনেছি 200 জনের নাম ঘোষণা করা হয়েছে, বাকি 100 এখনো রয়েছে। এগুলো হয়তো তাদের মিত্র যারা থাকবে তাদের দেওয়া হবে অথবা তাদের সাথে অন্যান্যরা যারা আসবে তাদের দেওয়া হতে পারে। এবং দলেরও কিছু কিছু প্রার্থী আছে যেখানে একই সাথে 4 জন 5 জন 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে দল থেকে। সেখান থেকে দলের নীতি নির্ধারণী বিষয়গুলো তারা এটা নির্ধারণ করবে এবং স্থায়ী কমিটির পরবর্তী মিটিং এ সেটা নির্ধারিত এবং তাদের নামগুলো হয়তো তখন আসবে। কিন্তু আজকে 200 জনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে সাংবাদিক সম্মেলন করেই তারা কিন্তু তাদের নামগুলা ঘোষণা করেছে। এই ব্যাপারে যাদের নাম ঘোষণা করেছে সেখানে অধিকাংশ প্রার্থীদের যারা রয়েছে নামগুলো শোনা যাচ্ছে তারা কিন্তু পুরাতন সংসদ সদস্য, সাবেক এমপি, মন্ত্রী রয়েছে এবং বেশ ভালো অভিজ্ঞতা সম্পন্ন পার্লামেন্টেরিয়ানরা রয়েছে। হ্যাঁ, আজকে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা কেউ কেউ 5 বার 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কেউ 2 বার 3 বার হয়েছে। তবে বেশিরভাগই পুরনো সংসদ সদস্য যারা তাদের নামই ঘোষণা করেছে এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তাদের অনেকেরই অবদান আছে এবং বিশেষ করে এই হাসিনা সরকারের সময় তারা অনেকে কারাবন্দী ছিলেন এবং আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছিলেন। এই ধরনের যারা দলের জন্য নিবেদিত প্রাণ, তাদেরকে আজকে কিন্তু নাম ঘোষণা করেছে এবং যারা এখন দলের কান্ডারি হয়ে আছেন, একই জায়গায় 2 জন 3 জন করে আছেন, সেগুলোর ব্যাপারে পরবর্তীতে হয়তো ডিসিশন নেবেন স্থায়ী কমিটির সদস্যরা। যে নামগুলো আসছে আর কি, প্রার্থীদের সম্ভাব্য নামগুলো আসছে, এরা যদি সংসদ সদস্য হয়ে পার্লামেন্টে যায় নিশ্চয়ই পার্লামেন্ট বেশ ভালো কিছু উপহার দিতে পারবে বাংলাদেশের মানুষকে। এটা আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আজকে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা প্রত্যেকেই অনেক দিন এই সংসদ সদস্য ছিলেন, তারা এর আগে বহুবার কাজ করেছেন, তারা সংসদ সদস্য ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, উপমন্ত্রী ছিলেন, পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন। ফলে তারা যেহেতু এর আগে দেশ পরিচালনা করেছেন, তাদের একটা অভিজ্ঞতা আছে এবং তারা এই ফ্যাসিস্ট সরকারের পরে নতুন যে নির্বাচন হচ্ছে
ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যদি তারা নির্বাচিত হয়ে আসে, আমার মনে হয় তারা আরো দেশের এবং দেশের জনগণের জন্য ভালো কাজ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এক বাক্সে ৮ দলীয় ইসলামিক দলগুলোর ভোট। ঐক্যমত্যে বিএনপি সহ সকল দলকে আলোচনায় বসার আহ্বান তারা জানিয়েছে। এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। আজকে মামুনুল হক সাহেব সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করেছেন যে ৮ দলীয় ইসলামিক ঐক্য জোট, যেটা তারা তাদের বিষয়গুলা সবার সামনে তুলে ধরেছেন এবং জাতির সামনে তুলে ধরেছেন। তারা বলেছেন যে চূড়ান্তভাবে যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকে নিয়ে তারা ৫ দফা দাবি আজকে পেশ করেছেন। তার মধ্যে রয়েছে যে ধরেন অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং জাতীয়করণ করা, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা বা পরে গণভোট হবে এই বিষয়ে চূড়ান্ত করতে হবে। তারপরে তারা বলেছে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য যে জুলাই সনদ দেওয়া হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি বিভিন্ন বিষয়গুলা আবার খুঁটিয়ে দেখার জন্য তারা বলেছেন এবং অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার জন্য তারা দাবি জানিয়েছেন। একই সাথে তারা বলেছেন তাদের ৬ তারিখে ৬ নভেম্বর তাদের বৃহস্পতিবার একটা কর্মসূচি আছে, সেটা হচ্ছে তারা সকাল ১১টায় মিছিল সহকারে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন এবং তারা এই বিষয়ে একটা স্মারকলিপি প্রদান করবেন। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সংস্কার নির্বাচন ব্যস্ত দিতে চাইছে বিএনপি জামায়াত, এটা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা, তারপরে সামনে নির্বাচনের যে অবস্থা, এই টোটাল বিষয়টাকে নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে টানা হেঁচড়া, এই যে দুই দলের মধ্যে একটা আপনার অবস্থান চুলোচুলি টানাটানি, এই কারণে নাকি এটা এখন ব্যস্ত যাচ্ছে। এখন নির্বাচন বানচালের পায়তারা করছে বলে জামাতকে তারা দোষী করছেন, আবার একই সাথে বিএনপির প্রতিও তারা তীর ছুঁড়ে মেরেছেন যে আসলে বিএনপি এবং জামাতের এই দ্বন্দ্বের কারণে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, পাশাপাশি আগামী নির্বাচন নিয়েও তাদের সংশয় রয়েছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি বিএনপি সরকারে আসে, আপনি একজন সিনিয়র সাংবাদিক, একটি পত্রিকার সম্পাদক, সাংবাদিক সংগঠন করেন, সেই ক্ষেত্রে আপনার কাছে আমার জানা ইচ্ছে যে সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিকদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, নাগরিক হিসেবে, একজন পেশাদার সাংবাদিক হিসেবে কি কি ধরনের সুযোগ সুবিধা পরবর্তী সরকারের কাছে আপনি চান বা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে দেখেন, এই কথাগুলো আমরা বারবার সবসময় অনেকবার বলে আসছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকেও বলেছি, আমরা এখানে যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাদেরকেও বারবার বলেছি সাংবাদিকদের সুরক্ষার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। একইভাবে আমি সাংবাদিক সংগঠনের যেহেতু দায়িত্বে আছে, সেই হিসাবে আমি বলি যে অবশ্যই সাংবাদিক সুরক্ষার ব্যাপারটাকে তাদের নজরে আনতে হবে এবং এটাকে নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে যে কথায় কথায় সাংবাদিকদের উপরে আক্রমণ হয়, কথায় কথায় সাংবাদিকদের চাকরি চলে যায়, কথায় কথায় সাংবাদিকদেরকে আপনার চাকরিচ্যুত করা হয়, কিন্তু সাংবাদিকরা না থাকলে আজকে এই যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, এটা কতটা মানুষ জানতে পারতো। যেখানে এই আন্দোলনের সময় নেট লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে পত্রিকাগুলা ছাপাইতে পারে না, যেখানে কারেন্ট লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তো জুলাই সনদ বাস্তবায়নের যেমন একটা প্রয়োজনীয়তা আছে, একইভাবে এই সাংবাদিকদের যে দাবিগুলো সেগুলো পূরণ করতে হবে। এই কারণে আমি মনে করি যে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে বা যারা ক্ষমতায় আসবে, তারা অবশ্যই সাংবাদিকের সুরক্ষার ব্যাপারটি নজরে রাখবে এবং তারা বাস্তবায়ন করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে দাবিগুলো কি, মানে সাংবাদিকদের জন্য কি কি চান আপনারা? হ্যাঁ, সাংবাদিকদের দাবির মধ্যে ধরেন আমরা ওয়েস বোর্ড, যেটা পত্রিকার জন্য ওয়েস বোর্ডের একটা ব্যাপার আছে, নবম ওয়েস বোর্ড, দশম ওয়েস বোর্ড বাস্তবায়ন করে। কারণ অনেক পত্রিকার মালিকই কিন্তু ওয়েস বোর্ডের মাধ্যমে পত্রিকা বের করেন না এবং সেভাবে তাদের
সাংবাদিকদের বেতন ভাতা দিচ্ছেন না। এক, দুই হচ্ছে তাদের সুরক্ষার বিষয়টা। একটা অনুষ্ঠানে গেলে সেখানে পুলিশও বা সাংবাদিকদের বৈরিতা করে, একইভাবে যাদের প্রোগ্রামে গেলে বা যারা মিছিল মিটিং করছে তারাও কিন্তু সাংবাদিকদের বিপক্ষে অবস্থান করে, অথচ তারা একবার দেখে না যে তাদের ঘটনা এবং তাদের বিষয়টাকে তুলে ধরার জন্য কিন্তু সাংবাদিকরা মাঠে আছেন। তৃতীয়ত হচ্ছে আপনার বিভিন্ন পত্রিকা থেকে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে সাংবাদিকদের কিন্তু কথায় কথায় চাকরিচ্যুত করা হয়। এটা করা যাবে না। এটা যেহেতু সাংবাদিকরাও কিন্তু আপনার প্রতিদিনের কাজ করে, যেমন আমরা দিন মজুরা কাজ করে, সাংবাদিকরা কিন্তু কর্মজীবী, সেই হিসেবে তাদেরকে কিন্তু সবকিছু বেতন ভাতা দিতে হবে। এবং যদি কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়, অবশ্যই তার 3 মাসের বেতন ভাতা আগেই প্রদান করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে অনেক সাংবাদিককে কিন্তু আপনার অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয় না বা দিতে চায় না। সেটাও কিন্তু সরকারকে মূল্যায়ন করতে হবে যে সাংবাদিকদের অবস্থান এবং তাদের সিনিয়রিটি দেখে তাদেরকে অ্যাক্রেডিটেশন কার্ড গুলো দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন তারা চাচ্ছেন যে 60 ঊর্ধ্ব যারা রয়েছে তাদেরকে যাতে মাসিক একটা ভাতা দেওয়া হয়। হ্যাঁ, এটা আমরা বলেছি, আমরা সরকারকে বলেছি যে অন্যান্য সকল পেশায় কিন্তু আপনার প্রণোদনার একটা ব্যাপার থাকে। সেখানে যারা 60-এর পরে যায় তাদেরকে যখন চাকরি থেকে তারা অব্যাহতি নেয় বা চাকরি থেকে তারা চলে আসে, তখন তাদেরকে এককালীন একটা ভাতা দেওয়া হয়, তাদের জন্য পেনশনের ব্যবস্থা থাকে। কিন্তু একমাত্র সাংবাদিকদের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। আমরা বলি যে সাংবাদিকদের জন্য, 60 ঊর্ধ্ব সাংবাদিকদের জন্য এই প্রণোদনার ব্যবস্থাটা করা হোক এবং তাদেরকে মাসিক একটা ভাতার ব্যবস্থা করা হোক। কারণ 60-এর পরে কিন্তু এই সাংবাদিকরা সাধারণত অসুস্থ হয়ে যায়, রোগ শোকে ভোগে, ফলে তাদের চিকিৎসা ভাতাটাও এখানে যেন পুনর্বহাল করা হয়। ধন্যবাদ। এর সাথে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যক্তিবর্গরা কিন্তু চাচ্ছে রেশনিং ব্যবস্থা, পেনশন সুবিধা, চিকিৎসা সুবিধা এটা যাতে সরকার থেকে করা হয়। হ্যাঁ, অবশ্যই সব সাংবাদিক সংগঠনগুলো এই ব্যাপারে ঐকমত পোষণ করেছে যে সাংবাদিক জন্য রেশন, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থাগুলো যেন করা হয়। অন্যান্য প্রফেশনে যেমন এটা আছে, অবশ্যই সাংবাদিক প্রফেশন একটা ভালো প্রফেশন, আমাদের দেশের 4র্থ স্তম্ভ সাংবাদিকতা, সুতরাং তাদের জন্য এই ব্যবস্থাগুলো হওয়া প্রয়োজন বলে আমিও মনে করি। ধন্যবাদ আলী আশরাফ আকমল ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন এই জন্য। ধন্যবাদ আপনাকেও, যারা এই অনুষ্ঠান দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।